Hello everyone. Welcome to the second part of the last chapter যেটা আমরা করছিলাম and that is the revolt of 1857. দেখো লাস্ট চ্যাপ্টারে বা লাস্ট ভিডিওতে তোমরা যেটা অলরেডি দেখেছো সেটা হচ্ছে what were the causes behind the 1857 revolt. আমরা সেখানে পলিটিক্যাল কজেস দেখেছি, সোশিও রিলিজিয়াস কজেস দেখেছি, মিলিটারি কজেস দেখেছি। আমরা এটাও বুঝেছিলাম যে হোয়াট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড, আমাদের ইন্ডিয়াতে তখন কি চলছিল। আমরা দেখেছিলাম যে কিভাবে ইউরোপিয়ানসরা আমাদের ইন্ডিয়াতে এলো, তারা তাদের পাওয়ারটাকে আস্তে আস্তে এখানে কিভাবে এক্সপ্যান্ড করলো, অ্যান্ড ফাইনালি উই হ্যাড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো এই সবগুলোর ব্যাপারে যদি তোমরা আবার জানতে চাও, আমার আগের ভিডিওটা প্লিজ দেখো, পার্ট 1 অফ দ্য রিভোল্ট অফ 1857। সেখানে আমরা এই পুরো ব্যাকগ্রাউন্ড, অল দ্য সোশ্যাল, পলিটিক্যাল, মিলিটারি, রিলিজিয়াস কজেসগুলো আমরা দেখেছি, এবং আমরা যেটা লাস্ট এন্ড করেছিলাম সেটা হচ্ছে দ্য স্টার্ট অফ দ্য রিভোল্ট অফ 1857। তো যদি তোমরা আমার ওই ভিডিওটা দেখে সেকেন্ড পার্টে আসো, তাহলে তোমরা অলরেডি জানো যে দ্য রিভোল্ট অফ 1857 কবে না 11th of May 1857-এ ইট স্টার্টেড। দেখো ইনিশিয়ালি প্ল্যানিং তো এটাই ছিল যে 31st of May স্টার্ট করা হবে, কিন্তু আমরা আগের ভিডিওটাতেও দেখেছিলাম যে হঠাৎ করে ওই এনফিল্ড রাইফেলটাকে ইন্ট্রোডিউস করা হলো, এবং সেখানে হচ্ছে ব্যারাকপুর বলো, মিরট বলো, সেখানে বিভিন্ন জায়গায় পিপল আর সিপয় স্টার্টেড রিভোল্টিং। অ্যাজ এ রেজাল্ট বেশ কিছুদিন আগে, দ্যাট ইজ 11th of May, মানে রিভোল্টটাকে স্টার্ট করা হয়ে গেছিল। এবং আমি তোমাদেরকে আগের ভিডিওতে এটাও বলেছিলাম যে যদি আমরা স্টার্ট দেখি কিভাবে স্টার্ট হচ্ছে, মিরট থেকে স্টার্ট হচ্ছে। 9th of May ওয়াজ দ্য ডেট যখন মিরটে সিপয়েজ আর রিভোল্টিং, এবং তার পরের দিন থেকে তারা রিভোল্টটা স্টার্ট করছে ইন মিরট, আর তারপরে তারা আসছে কোথায় না দিল্লিতে। সো এইভাবে দ্য ফার্স্ট হাফ অফ মে, 11th of May থেকে মোটামুটি উই ফাইন্ড দ্যাট দ্য স্টার্ট অফ দ্য রিভোল্ট অফ 1857 হ্যাড স্টার্টেড। এই ভিডিওটাতে যেটা আমরা এক্সপ্লোর করব সেটা হচ্ছে, টু কিপ ইট ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ, আমরা দেখব যে হু ওয়্যার দ্য লিডার্স অফ দ্য রিভোল্ট, কোন সেন্টারে কোন লিডার্সরা ছিল। এবং তোমরা যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো একটু ঘাঁটো, আশা করছি তোমরা ঘাঁটো এমনিতেই, তোমরা দেখবে যে রিভোল্ট থেকে যে কোয়েশ্চেনগুলো আসে মেজরলি কিন্তু এই পোর্শনটা থেকে আসে। কিছু আসে ডেটস নিয়ে, কবে স্টার্ট হয়েছিল, কোথা থেকে স্টার্ট হয়েছিল, কবে শেষ হয়েছিল, সেগুলো সব তোমরা ফার্স্ট ভিডিওতে পেয়ে যাবে। অ্যান্ড দ্য লাস্ট ভিডিও যেটা এইটা নেক্সট, মানে এই ভিডিওটাতে আমরা কি করছি, আমরা হচ্ছে আর একটা স্ফিয়ার একটু দেখব যেখান থেকে মেজর কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে দ্য লিডার্স। কোন লিডার কোথা থেকে লিডারশিপ দিয়েছিল, কোন সেন্টার থেকে, এবং তাদের ফাইনাল ফেট, তাদের সাথে কি হয়েছিল। অ্যান্ড ফাইনালি আরেকটা পোর্শন ছোট্ট মতন, সেটা যেটা আমরা দেখব অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেজেন্টেশন, সেটা হচ্ছে যে নেচার অফ দ্য রিভোল্ট কেমন ছিল। অনেক সময় তোমাদের এখান থেকেও কিছু কোয়েশ্চেন আসে। তো অ্যাজ আই মুভ অন উইথ দ্য চ্যাপ্টার, আমি বলতে থাকবো তোমাদেরকে যে কীরকম কী কোয়েশ্চেন আসে ফ্রম উইচ পোর্শন। So let us start off with today's class. So let me introduce you to some of the leaders এবং তাদের কি কি সেন্টার্স ছিল। তো প্লিজ সে হ্যালো টু বাহাদুর শাহ জাফর। তো বাহাদুর শাহ জাফর আমরা আগের দিনও পড়েছিলাম যে আমাদের ওল্ড মুঘল এম্পারার তখনকার, যখন এই রিভোল্ট অফ 1857 স্টার্ট হচ্ছে। এবং তিনি যদিও বা ফ্রম দিল্লি, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে যে হি ওয়াজ দ্য ফেস। তিনি এতটাই বয়স্ক হয়ে গেছিলেন যে তিনি ব্যাটেল ফ্রন্টে যুদ্ধ করার মতন অবস্থাতে ছিলেন না, কিন্তু তাকে কেন দরকার, বিকজ তিনি হচ্ছেন মুঘল এম্পারার, তো সবাই তাকে চেনে। তো তিনি যদি রিভোল্টের সাথে যুক্ত হন, তাহলে রিভোল্টের কি হচ্ছে, একটা ন্যাশনাল একটা ইমেজ আসছে, সবাই তাহলে যোগদান করতে পারে। আর সেই কারণের জন্যই কিন্তু মিরট থেকে সিপয়েসরা ফার্স্ট যে কাজ করে সেটা হচ্ছে তারা দিল্লিতে আসে, রেড ফোর্টে যায় এবং বাহাদুর শাহ জাফরকে এগ্রি করায় যে আপনি প্লিজ আমাদের লিডারশিপ দিন। সো এই পুরো রিভোল্টের লিডার কিন্তু বাহাদুর শাহ জাফর।
এবারে ছোট ছোট যে জায়গাগুলো, বিভিন্ন জায়গায় তো সেটা স্টার্ট হয়েছিল, আমরা সেটাও আগের দিন দেখেছিলাম যে কোনগুলো ছিল আমাদের মেজর সেন্টার্স। তো এই মেজর সেন্টার্সে এবারে কে কে লিডার্স সেইগুলো দেখা যাক। তো বাহাদুর শাহ জফর দিল্লি থেকে। নাম্বার 2 হচ্ছে জেনারেল বখত খান, ইনি বরেলি রেজিমেন্টের একজন লিডার ছিলেন, একজন সোলজার ছিলেন। তিনি কোথা থেকে লিডারশিপ দিচ্ছেন না, দিল্লি। আমি একটু আগেই বললাম যে বাহাদুর শাহ জফর ওয়াজ নট ইন আ পজিশন যে সে হচ্ছে যুদ্ধ করুক, সেই কারণের জন্য বখত খান ওয়াজ ইন রেস্কিউ। তো বখত খান এসে তিনি হচ্ছেন দিল্লি থেকে এই রিভোল্টটাকে ক্যারি ফরওয়ার্ড করছিলেন। নাম্বার 3 হজরত মহল, বেগম হজরত মহল। ইনি কে? ইনি হচ্ছেন, সে আমি বলেছিলাম যে আওয়াধের যে রাজা ছিল নবাব ওয়াজেদ আলী শাহ, তাকে হচ্ছে এক্সাইলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল, ক্যালকাটা পাঠিয়ে দেওয়া হয়েছিল অন দ্য প্রিটেক্সট অফ মিসরুল। তো তারই যে বেগম, তিনি হচ্ছেন আওয়াধ থেকে, বা তোমরা বলতে পারো আরো স্পেসিফাই করার জন্য লখনৌ, উইচ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ আওয়াধ, সেখান থেকে তিনি লিডারশিপ দিচ্ছিলেন। নাম্বার 4 ইজ সবাইকার মানে চেনা মুখ, সেটা হচ্ছে রানী লক্ষ্মীবাই অফ ঝাঁসি। ঝাঁসি থেকে তার হচ্ছে লিডারশিপ দেখা যাচ্ছিল। নেক্সট খুব তাড়াতাড়ি যদি আমরা দেখি, নানা সাহেব। নানা সাহেব হচ্ছে কানপুর থেকে, ইনি হচ্ছেন অ্যাডপ্টেড সান অফ বাজিরাও দ্য সেকেন্ড। তো ডেফিনেটলি আমরা সেই আগের দিন দেখেছিলাম ডক্ট্রিন অফ ল্যাপস, সেই কারণের জন্য মারাঠাসদের খুব প্রবলেম হচ্ছিল, সেই জন্যে হচ্ছে নানা সাহেব ওয়াজ লিডিং দ্য রিভোল্ট ফ্রম কানপুর। এছাড়াও নানা সাহেবকেই হেল্প করার জন্য ইউ হ্যাভ তাতিয়া টোপে। না, তাতিয়া টোপে বলতে গেলে ওয়ান অফ দ্য মিনিস্টার্স অফ নানা সাহেব, কিন্তু তাতিয়া টোপের না রোল শুধু কানপুরে না, ইভেন তাতিয়া টোপে ওয়াজ দেয়ার টু হেল্প ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই অলসো। লক্ষ্মীবাই আর তাতিয়া টোপে মিলে কিন্তু আবার গোয়ালিয়রে তারা এই রিভোল্টটাকে ফরওয়ার্ডে নিয়ে গেছিল। সো তাতিয়া টোপি শুধু কানপুর আমি বলবো না, ইভেন ইন গোয়ালিয়রেও তাতিয়া টোপিকে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে লিয়াকত আলী ফ্রম এলাহাবাদ। দেখো কিছু কিছু তোমরা খুব ফেমাস মুখ দেখতে পাবে, বাট সবসময় কি ফেমাস লিডাররাই লিডারশিপ দিতে পারে সেটা তো নয়। এমন অনেক লোকাল লিডার্সরা ছিল যারা এই সুযোগটাকে নিয়ে তারাও লিড করছিল, এবং এই যে পদ থেকে যাদেরকে আমরা দেখবো না, এরা মেজরলি হচ্ছে সব লোকাল লিডার্স, এবং তারা লোকালি খুব ফেমাস ছিল, এবং অ্যাজ আ রেজাল্ট তারা রিভোল্টের সময় লিডারশিপ দিচ্ছে। সো লিয়াকত আলী তিনি এলাহাবাদ থেকে ছিলেন। নেক্সট হচ্ছে মৌলভী আমাদুল্লাহ। তিনি অ্যাকচুয়ালি একজন মৌলভী ছিল, কিন্তু এই সময়টা তার মনে হয়েছিল যে হ্যাঁ, এই যে সোশিও রিলিজিয়াস যে চেঞ্জেসগুলো আসছে তার এগেনস্টে কথা বলাটা খুব দরকার, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট যখন রিভোল্ট হচ্ছে তিনি লিডারশিপ দিচ্ছেন। কোথা থেকে? ফাইজাবাদ। এগুলো কিন্তু সব উত্তরপ্রদেশ। নেক্সট কুনওয়ার সিং। কুনওয়ার সিং হচ্ছেন একজন বলতে পারো তালুকদার, জমিনদার ছিল বিহার থেকে, ঠিক আছে। জমিনদার অফ বিহার, খুব সিম্পল টার্মসে মাথায় রাখার জন্য জমিনদার অফ বিহার। আরা হচ্ছে সেন্টারটা, আরা কোথায়? বিহারে। সো বিহার থেকে কুনওয়ার সিং হচ্ছে লিডারশিপ দিচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট পার্সন খান বাহাদুর, তিনি হচ্ছেন বরেলি থেকে আমাদেরকে লিডারশিপ দিচ্ছে। সো ইন আ নাটশেল যদি আমাদেরকে দেখতে হয় কোন লিডার কোথা থেকে লিডারশিপ দিল, কবে দিল, এবং তাদের সাপ্রেশন কিভাবে হলো, তাহলে হচ্ছে এই টেবিলটা। তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ইফ ইউ লাইক। সো নাম্বার 1 দিল্লি। দিল্লিতে আমরা বখত খানকে দেখছি। বখত খান ওয়াজ দ্য লিডার ইন দিল্লি। আর কবে হচ্ছে রিভোল্ট স্টার্ট হচ্ছে? 11th অফ মে, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি। 11th অফ মেতে দিল্লি থেকে স্টার্ট হচ্ছে। সো 10th অফ মে রিভোল্ট স্টার্ট হচ্ছে মিরট থেকে। 11th অফ মে তারা দিল্লিতে আসছে, সেখান থেকে তারা স্টার্ট করছে। সো মেজর রিভোল্ট স্টার্টিং পয়েন্ট হচ্ছে 11th অফ মে। বাট যদি তোমাদের কোয়েশ্চেন আসে ওয়েন ওয়াজ দ্য রিভোল্ট স্টার্টেড অ্যাজ আ হোল, তাহলে তোমরা 10th অফ মে লিখবে। নেক্সট হচ্ছে নিকোলসন আর হাডসন। এরা হচ্ছে ব্রিটিশ কমান্ডার্স, যারা হচ্ছে কি না এই দিল্লিতে যে রিভোল্টটা হচ্ছিল সেটাকে সাপ্রেস করছে। দেখো রিভোল্ট তো হবে, রিভোল্টের সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? ব্রিটিশরা এটাই চাইছিল যে তাদের রুল যাতে আরও বেশি দিন ধরে চলুক। সো একদিকে যেরকম রিভোল্ট হচ্ছে সেরকম হচ্ছে সাপ্রেশন হবে। তো একদিকে আমরা রিভোল্ট দেখব, এবং এটাও দেখব যে আমাদের কোন ব্রিটিশ কমান্ডার এসে সাপ্রেস করেছিল সেই রিভোল্টটাকে বা সেই জায়গাটাকে আবার রিক্যাপচার করেছিল আন্ডার দ্য ব্রিটিশ।
নেক্সট হচ্ছে লখনৌ, যেটা আমি একটু আগে বলছিলাম আওয়াধের ক্যাপিটাল হচ্ছে লখনৌ। বেগম হজরত মহল হচ্ছে সেখান থেকে লিডারশিপ দিচ্ছিল। 4th of June 1857-এ রিভোল্ট স্টার্টেড। কলিন ক্যাম্বেল আর হেনরি লরেন্স এরা দুজনে মিলে হচ্ছে এই জায়গাটাকে রিক্যাপচার করে। ইনফ্যাক্ট লখনৌর যে মানে রিক্যাপচার যেটা আছে সেটার পেন্টিংও আছে, ইট ওয়াজ আ মেজর ইভেন্ট। মানে লখনৌ রিক্যাপচার অফ লখনৌ, যেটা উইনিং ব্যাক অফ লখনৌ, এটা একটা বিশাল কি বলবো ইভেন্ট ছিল ব্রিটিশদের জন্য। পেন্টিংস আছে, সেটার ওপর অনেক ডিসকাশন আছে, বাট যেহেতু সেগুলো তোমাদের সিলেবাসে আসে না, সেগুলো নিয়ে আমাদের এখন আলোচনা করে লাভ নেই। নেক্সট হচ্ছে কানপুর। আমি আগেই বলেছি কানপুরে হচ্ছে নানা সাহেব আর তাঁতিয়া টোপে where the leaders কবে করছে, নেক্সট ডে 5th of June থেকে তারা স্টার্ট করছে 1857-এ। জেনারেল হ্যাভলক আর কলিন ক্যাম্বেল এরা হচ্ছে সাপ্রেস করছে এই জায়গাকার রিভোল্টটা। ঝাঁসি আর গোয়ালিয়র থেকে আমরা পাই রানী লক্ষ্মীবাই অ্যান্ড তাঁতিয়া টোপেকে। 4th of June সেম ডে, যেখানে যখন লখনৌতে হচ্ছে সেই সেম ডেতে এরাও স্টার্ট করছে, 4th of June 1857। হিউগ রোজ ইনি হচ্ছেন দ্য কমান্ডার, যে হচ্ছে এইখানকার এই দুটো জায়গারই ঝাঁসি এবং গোয়ালিয়র এই দুটোকেই রিক্যাপচার করছে ফর দ্য ব্রিটিশার্স। এলাহাবাদে লিয়াকত আলী তিনি হচ্ছেন 6th of June-এ স্টার্ট করছেন, এবং জেমস নীল তিনি এসে হচ্ছে এই জায়গাটাকে এলাহাবাদকে আবার রিক্যাপচার করার চেষ্টা করছেন। ফাইজাবাদে হচ্ছে মৌলভি আহমদুল্লাহ, ইনিও হচ্ছেন জুন 1857-এ স্টার্ট করেন দ্য রিভোল্ট, অ্যান্ড আবার জেমস নীল হচ্ছে এই জায়গাটাকে রিক্যাপচার করেন। নেক্সট হচ্ছে জগদীশপুর, যেটা হচ্ছে আরা বিহারে, কুনওয়ার সিং 12th of June সেখানে স্টার্ট হচ্ছে, অ্যান্ড উইলিয়াম টেইলর আর ভিনসেন্ট আয়ার এই দুজনে মিলে হচ্ছে, এই দুজন ব্রিটিশ কমান্ডার, এরা মিলে হচ্ছে এই জায়গাটাকে উইন ব্যাক করছে। অ্যান্ড লাস্টলি বরেলি, যেখানে তোমাদের খান বাহাদুর খান আছে। 4th of June অ্যাগেন, এই তিনটে একই ডেট, 4th of June 1857 সেখানে হচ্ছে রিভোল্ট স্টার্ট হচ্ছে, অ্যান্ড ভিনসেন্ট আয়ার তিনি হচ্ছেন আবার এখানে হেল্প করছেন টু গেট বরেলি ব্যাক। এবারে যদি এই পুরো চার্ট থেকে দুটো জিনিস তোমরা একটু লক্ষ্য করো। নাম্বার 1 দেখো, রিভোল্ট স্টার্ট হচ্ছে দিল্লিতে ইন মের পরে 11th of May, মের পরে দেখো নেক্সট আমরা ডেট পাচ্ছি জুনের 4th 5th। তো এই যে এত দিন যেটা চলে গেছিল, দ্যাট ওয়াজ আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট। এবং যদি আমরা এর পুরো হিস্ট্রি পড়ি, আমরা সবাই জানি যে রিভোল্ট অফ 1857 ওয়াজ নট টোটালি সাকসেসফুল। কিছুটা সাকসেস ছিল, বাট ইট ওয়াজ সাপ্রেস। তো সেই কারণের জন্য ইট ওয়াজ ডেফিনেটলি পার্টলি সাকসেসফুল, পার্টলি আ ফেলিয়ার। তো ফেলিয়ারের যদি কজ দেখো তোমরা, নাম্বার 1 কজ তোমরা এখান থেকেই পেয়ে যাবে, যে দেখো একটা অর্গানাইজেশনই নেই, এবং there is a long gap between the things। একটা জায়গায় ধরো 11th of May স্টার্ট হচ্ছে ইন দিল্লি, সেখানে লখনৌ বা হচ্ছে ধরো ঝাঁসি বা বরেলিতে কখন হচ্ছে 4th of June, অলমোস্ট 1 মান্থের গ্যাপ হয়ে যাচ্ছে। তো এতে কি হয়, ব্রিটিশরা খুব ইজিলি ট্রুপসগুলোকে পাঠাতে পারে, তারা ট্রুপসদেরকে মুভ করতে পারে, এবং এই জিনিসটাই তোমরা এখানেও দেখবে। দেখো যদি আমি বলি কলিন ক্যাম্বেল এখানেও আছে, এখানেও আছে, সো হোয়াট ইজ হি ডুইং অ্যাকচুয়ালি, উনি একটা জায়গায় যাচ্ছেন, সেখানে যুদ্ধ করছেন বা সেখানে হেল্প করছেন, আবার তাকে অন্য আরেকটা জায়গায় পাঠানো হচ্ছে। তো ব্রিটিশদের ওই টাইমটা তো আছে, আর সেই টাইমটা কারা দিচ্ছে, আমরাই দিচ্ছি। বিকজ আমরা যদি একই দিনে, তোমরা ভাবো এবারে এই একই সবকটা সেন্টারে যদি একই দিনে যদি রিভোল্টটাকে স্টার্ট করা যেত, তাহলে কি ব্রিটিশরা এত ইজিলি আমাদেরকে সাপ্রেস করতে পারতো না। যেহেতু অলরেডি টাইম দেওয়া হচ্ছে, তাই জন্য ব্রিটিশরা ট্রুপসগুলোকে কি করতে পারছে, মোবিলাইজ করতে পারছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারছে। এবং দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস অফ দ্য ফেলিয়ার অফ the revolt of 1857. So যদি আমরা causes of failure of the revolt of 1857 দেখি, নাম্বার 1 আমি বলে দিয়েছি। নাম্বার 2 হচ্ছে the revolt of 1857 কিন্তু was more localized, এবং it was not in the entire country। আমরা লাস্ট ভিডিওটাতেও দেখেছিলাম যে মেজরলি, ইনফ্যাক্ট এই সেন্টার্সগুলো যদি তোমরা দেখো, যেগুলো মেজর সেন্টার্স অফ দ্য রিভোল্ট, এরা কোথায়, এরা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়াতে।
উত্তরপ্রদেশ, বিহার এই জায়গাটাতেই কনসেন্ট্রেট করছে। হোয়াট অ্যাবাউট প্লেসেস ইভেন ইন নর্দার্ন পার্ট, ধরো যেরকম পাঞ্জাব, বেঙ্গল, এরা তো কখনোই আসেনি এই রিভোল্টের মধ্যে, এখানে কোনোই দিনই রিভোল্ট হয়নি। বেঙ্গলে খালি ব্যারাকপুর আছে, বাট তারপরে কি, বেঙ্গল তো একটা বিশাল বড় জায়গা তখনকার দিনে। সো ইট ওয়াজ ভেরি লোকালাইজড, খালি এই নর্দার্ন পার্টে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনের একটা পোর্শনটাতেই আমরা খালি দেখি দ্যাট দ্য রিভোল্ট ওয়াজ টেকিং প্লেস। এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা, সেটা হচ্ছে দ্য সিপয়েস ওয়্যার দেয়ার ওয়্যার অলসো সার্টেন অ্যামাউন্ট অফ পিজেন্টস, বাট একটা মেজরিটি অফ দ্য পিপল তারা কিন্তু এই রিভোল্টে পার্টিসিপেটই করেনি। দ্য সাদার্ন পার্ট তারা ছিল না। ইনফ্যাক্ট কিছু কিছু রাজা, ধরো নবাব অফ হায়দ্রাবাদ, ইনি কখনো জয়েনই করেননি। মারাঠাসদের মধ্যে সিন্ধিয়াস, যারা আর একটা মারাঠা পাওয়ার, তারাও কখনোই হচ্ছে এই রিভোল্ট জয়েন করেননি। দে ওয়্যার টোটালি অলুফ অফ দ্য রিভোল্ট। তো এতে কি হচ্ছে, এতে হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে ইট ইজ ল্যাকিং দ্যাট ন্যাশনাল আউটলুক বা ন্যাশনাল ইমেজটাই নেই। সো লোকালি ছোটোখাটো কোথাও কোথাও জায়গায় হচ্ছে রিভোল্ট হচ্ছে। নাম্বার 3 হচ্ছে দেয়ার ওয়্যার নো ওয়ান টু লিড দ্য সিপয়েস। যদি আমরা ব্রিটিশদেরকে দেখি, ব্রিটিশরা অলরেডি দে হ্যাড ব্রিটিশ কমান্ডার্স, এবং এই ব্রিটিশ কমান্ডার্সরা কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বাইরেও অনেক যুদ্ধ লড়ে এসছে। তো এরা খুব ভালো করে জানে যে কিভাবে একটা রেজিমেন্টকে লিড করতে হয়। আমাদের সেরকম লিডার্স ছিল না, আমাদের লিডার্স দে ওয়্যার ভেরি লোকালাইজড লিডার্স, তারা বাইরে কখনো যায়নি টু ফাইট। অথচ যদি আমরা ব্রিটিশ কমান্ডার্সদেরকে দেখি, তারা অলরেডি বাইরে অনেক যুদ্ধ লড়ে এসছে। সো দে নিউ যে কিভাবে কি করে আমরা রেজিমেন্টকে মুভ করতে পারবো, কি করে আমরা এই লোকাল পিপলদেরকে ডিফিট করতে পারবো। সো ইট ওয়াজ ওয়ে ইজিয়ার ফর দ্য ব্রিটিশার্স টু ডিফিট আস। এছাড়াও হচ্ছে দেয়ার ওয়াজ নো ইউনাইটেড রিজন, জানো তো, আপরাইজিংয়ের জন্য না, বিভিন্ন লোকেরা, দ্য সিপয়েস, তারা নিজেদের রিজন আছে। যদি তোমরা কমন কিছু মানুষ যারা করেছিল জয়েন, তাদের অন্যান্য রিজন আছে। যে ফার্মার্সরা বা চাষিরা যারা জয়েন করছে, খুব কম সংখ্যক চাষিরা জয়েন করেছিল, খুবই কম, বাট যারাই করেছিল তাদেরও অন্য একটা দরকার বা অন্য একটা প্রবলেম আছে, সেই কারণের জন্য তারা রিভোল্টে জয়েন করেছে। তো সবাইকার আলাদা আলাদা অবজেক্টিভ, তাদের কোনো মানে ইউনাইটেড অবজেক্টিভই নেই যে আমরা দেশের জন্য লড়ছি। তারা সবাই কিন্তু নিজেদের নিজেদের প্রবলেমের জন্য লড়ছিল। ইনডিরেক্টলি দেখতে গেলে, কেউ আমি ল্যান্ড রেভিনিউ দিতে পারছি না, কেউ হচ্ছে আমাকে ভালো স্যালারি আর পোস্ট দিচ্ছে না, এরকম করে বিভিন্ন লোকেরা বিভিন্ন কারণের জন্য এই যুদ্ধতে জয়েন করেছিল। অ্যান্ড লাস্টলি যদি আমরা সিপয়েসদেরকে দেখি, সিপয়েসদের মধ্যে না ইউনিটি ছিল, না ডিসিপ্লিন ছিল। ইনফ্যাক্ট ব্রিটিশদের কিন্তু অনেক বেশি ভালো রিসোর্সেস ছিল, যেরকম ধরো তাদের আর্মস, অ্যামিউনিশনস, এইগুলো অনেক বেটার ছিল দ্যান দ্য সিপয়েস। তো এই সব কারণের জন্য আলটিমেটলি the British, they could suppress the movement, they could suppress the revolt, and as a result বলতে পারি আমরা it was partly a failure, partly successful. এবারে পার্টলি সাকসেসফুল কেন? দেখো, আমরা কখনোই এই জিনিসটা ডিনাই করতে পারি না যে এইটা কিন্তু ফার্স্ট এমন একটা কি বলবো, এমন একটা রিভোল্ট ছিল যেখানে অনেকে একসাথে এসেছিল। হয়তো ইট ওয়াজ নট প্যান ইন্ডিয়া, বাট ডেফিনেটলি নর্দার্ন পার্টি একটা খুব বড় মাস মুভমেন্ট ছিল। এবং এইখান থেকেই কিন্তু এই যে কনসেপ্ট অফ ন্যাশনালিজম, দেশকে ভালোবাসা, দেশের জন্য কিছু করা, এই কনসেপ্ট অফ ন্যাশনালিজমটা আমরা জানতে পারছি। এবং এরপর থেকেই দেখবে আমাদের আস্তে আস্তে এই ন্যাশনালিজমের যে কনসেপ্টটা, সেটাই আস্তে আস্তে লিডার্সরা স্প্রেড করতে থাকবে। সো এইটা কিন্তু দ্য স্টার্ট অফ ন্যাশনালিজম। এবং সেই কারণের জন্য আমরা যখনই ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল পড়ি, তখন কিন্তু আমরা ফার্স্ট 1857 দিয়েই স্টার্ট করি। ফেলিয়ার হলেও দিস ওয়াজ দ্য ফার্স্ট সাইন কি মানুষেরা এক হতে পারে, তারা একভাবে রিভোল্ট করতে পারে অগেনস্ট দ্য ব্রিটিশার্স। তো তাই জন্যে দিস ইজ পার্টলি আ ফেলিয়ার, বাট পার্টলি ডেফিনেটলি সাকসেসফুল। এছাড়াও যেটা আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে, সেটা হচ্ছে ফেল তো করলো,
এরপরে আমাদের লিডার্সরা কোথায় গেল, লিডার্সরা কোথায় হারিয়ে গেল? তো যদি তোমরা দেখো, ফার্স্ট এম্পারার বাহাদুর শাহ, তাকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছিল এবং পরবর্তীকালে তাকে রঙ্গুন, যেটা হচ্ছে মায়ানমারে রয়েছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো তিনি সেখানেই 1862-তে মারা যান। আর তার যে দুটো ছেলে এবং গ্র্যান্ডসন্স ছিল, তাদেরকে হচ্ছে অন দ্য স্পট গুলি করে মেরে ফেলা হয় ইন দিল্লি। সো এইভাবে হচ্ছে বাহাদুর শাহ জাফর তার হচ্ছে শেষ হলো। নেক্সট হচ্ছে বখত খান। বখত খান হচ্ছে লড়াই করতে করতে, ব্যাটেলে লড়াই করতে করতেই তিনি মারা যান। সো হি ডায়েড হিরোইক্যালি। নেক্সট হচ্ছে নানা সাহেব। নানা সাহেবকে যখন হারিয়ে দেওয়া হয়েছিল, তিনি কোথায় চলে গেলেন? তারাই অঞ্চলে চলে গেলেন, নেপালের তারাই অঞ্চলে, যেখানে অনেক ফরেস্ট আছে, সেখানে তিনি পালিয়ে গেলেন। এবং বলা হয় যে তারপরে তিনি সেখানেই খুব মিজারেবলি তিনি ওখানেই মারা গেছিলেন। তখন তারপরে আর তার ব্যাপারে কিছু আমরা জানতে পারি না। সো তারাইতে গেছিল, তারপর থেকে আর আমরা জানি না। সো হি এসকেপ টু নেপাল। তাতিয়া টোপে প্রথমে তিনি হচ্ছেন সেন্ট্রাল ইন্ডিয়া যাচ্ছেন। অ্যাকচুয়ালি কানপুর থেকে তিনি আগে যান হচ্ছে গোয়ালিয়র। গোয়ালিয়রে তিনি ঝাঁসি রানীর সাথে ফাইট করেন। তারপরে তিনি হচ্ছেন সেন্ট্রাল ইন্ডিয়াতে গুরিলা ওয়ারফেয়ার বা গুরিলা ওয়ার্স কন্টিনিউ করেন। বেশ 10 মাসের মতন একটা সময়ের জন্য তিনি কিন্তু এই গুরিলা ওয়ারটা কি, তারা হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়াতে দেখবে অনেক ফরেস্টেড এরিয়াস ছিল আগে, এবং তারা কি করতো, তারা হচ্ছে এই জঙ্গলের মধ্যে তারা লুকিয়ে থাকতো এবং তারপরে হঠাৎ করে তারা অ্যাট্যাক করতো। তো নানা সাহেব চলে যাওয়ার পরে তাতিয়া টোপে হচ্ছে প্রায় 10 মাসের মতন তিনি হচ্ছেন এই গুরিলা ওয়ারফেয়ারটা চালান, এবং এটা কিন্তু মারাঠাসদের একটা খুব স্ট্রং পয়েন্ট ছিল। এবং ফাইনালি তাকে হচ্ছে ধরা হয়, তার একটা ট্রায়াল হয়, কোর্ট মার্শাল হয়, এবং ফাইনালি তিনি মারা যাচ্ছেন কবে? 18th of April 1859-এ। নেক্সট হচ্ছে রানী লক্ষ্মীবাই। তিনি যুদ্ধ করতে করতে মারা যান। ঝাঁসিতে প্রথমে তিনি ডিফিটেড হন, তারপরে তিনি গোয়ালিয়রে আসেন, কালপিতে তিনি পালিয়ে যান, তারপরে গোয়ালিয়রে তিনি তাতিয়া টোপের সাথে যুদ্ধ করেন, তারপরে তিনি ব্যাটেলফিল্ডেই মারা যাচ্ছেন কবে? 18th June 1857-এ। বুঝতেই পারছো, ইনি 59, ইনি 57। সো উনি আগে মারা যাচ্ছেন, তারপরে তাতিয়া টোপি আবার পালিয়ে যাচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়াতে, তিনি গুরিলা ওয়ারফেয়ার করছেন, তারপরে তাকে কোর্ট মার্শাল করা হচ্ছে। নেক্সট হচ্ছে বেগম হজরত মহল। বলা হয় তাকে ফোর্স করা হয়েছিল নেপালে পালিয়ে যাওয়ার জন্য, তারপরে আবার তার ব্যাপারে আমরা কিছু আর সেরকম শুনতে পাই না। সো দাস বাই দ্য এন্ড অফ 1859 মোটামুটি অল দ্য লিডার্স আইদার দে ডায়েড বা দে ফ্লেড বা দে ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড সেন্টেন্সড টু ডেথ। কিছু না কিছু ভাবে দ্য লিডার্স আর অল গন, অ্যান্ড ফাইনালি 1859 শেষ হতে হতে আমরা দেখি যে ব্রিটিশরা আবার তাদের যে রুল ছিল সেটাকে রিএস্টাবলিশ করতে পারে ইন ইন্ডিয়া। কিন্তু এইটুকানি তো শেষ হতে পারে না। রিভোল্টের মতন এত বড় একটা ইভেন্ট যখন ইন্ডিয়াতে হয়েছে, ডেফিনেটলি সেটার ব্যাপারে ব্রিটেন বা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের লোকেরা জেনেছে, এবং তারপরে তারা কি স্টেপ নিচ্ছে। সো হোয়াট ওয়্যার দ্য ইম্প্যাক্টস অফ দ্য রিভোল্ট অফ 1857 ইন ইন্ডিয়া? নাম্বার 1 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দ্য ট্রান্সফার অফ পাওয়ার। 1857-এর রিভোল্টের পরে কি হয় না, এই ডেটটা একটুখানি মাথায় রাখবে, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 1st of November 1858-এ কুইন ভিক্টোরিয়া তিনি ইন্ডিয়াতে আসছেন। এলাহাবাদে একটা গ্র্যান্ড দরবার সাজানো হচ্ছে। তখনকার যে আমাদের গভর্নর জেনারেল বা ভাইসরয়, দুটোই বলতে পারো এনাকে, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। তিনি এই পুরো জিনিসটাকে হোস্ট করছেন, তিনি এই পুরো জিনিসটাকে অর্গানাইজ করছেন, এবং এই দরবারে কিছু কিছু জিনিস বলা হচ্ছে যেটাকে আমরা কুইন্স প্রোক্লেমেশন বলে থাকি। বিকজ কুইন ভিক্টোরিয়া ইজ প্রোক্লেমিং, তাই তিনি অর্ডার দিচ্ছেন, তিনি বলছেন, তাই জন্য এটা হচ্ছে কুইন্স প্রোক্লেমেশন। তো কুইন্স প্রোক্লেমেশনের জন্য কি কি চেঞ্জেস আসছে? নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়া নাও কেম আন্ডার দ্য ডাইরেক্ট রুল অফ দ্য ব্রিটিশ ক্রাউন। তো একটা ট্রান্সফার অফ পাওয়ার হচ্ছে, which is very important। তার কারণ এতদিনকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে রুল করছিল, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে কে না ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্ট এখন ডিরেক্টলি আমাদের এখানে হচ্ছে রুল করবে।
তো এই রুল করার জন্য তিনি কি করছেন, নাম্বার 1 হচ্ছে একটা ইন্ডিয়াতে অফিস তৈরি করা হচ্ছে যাতে আমাদের এখানকার যে গভর্নেন্স রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেটাকে হ্যান্ডেল করা যেতে পারে। এই অফিসের মধ্যে কারা কারা থাকছে, দুটো ভেরি ইম্পর্টেন্ট পোস্ট আছে। নাম্বার 1 হচ্ছে সেক্রেটারি অফ দ্য স্টেট, আর একটা হচ্ছে ভাইসরয়। তো আগে যিনি গভর্নর জেনারেল হতো তিনি এখন ভাইসরয় হয়ে গেল, এবং এই কারণের জন্য এটাও একটা কানেক্টেড কোয়েশ্চেন। লর্ড ক্যানিং হচ্ছে আমাদের লাস্ট গভর্নর জেনারেল, ফার্স্ট ভাইসরয়, ঠিক আছে, এইটা একটুখানি মাথায় রাখবে। তো ভাইসরয়ের পোস্ট ক্রিয়েট হচ্ছে, সো আগে যে গভর্নর জেনারেল ছিল সে এবার থেকে ভাইসরয় হবে, এবং এই ভাইসরয়টাকে তিনি কুইনের খুব স্পেশাল একটা রিপ্রেজেন্টেটিভ, যে হচ্ছে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে দেখাশোনা করবে আন্ডার কে না, আন্ডার দ্য কুইন। সো কুইন তো ডিরেক্টলি এখানে আসতে পারে না, তো তার জন্য তার রিপ্রেজেন্টেটিভ, আর তাকে হেল্প করার জন্য কে আছে, সেক্রেটারি অফ দ্য স্টেট। তো এই দুটো নতুন পোস্ট আনা হলো, এটা হলো একটা পলিটিক্যাল চেঞ্জ। নেক্সট যদি তোমরা চেঞ্জেস দেখো, নাম্বার 2 হচ্ছে রিলিজিয়ন নিয়ে একটা খুব বড় আপরাইজিং হয়েছিল, তার কারণ ওই সোশিও রিলিজিয়াস রিফর্মস করছিল, বা ইভেন এই এনফিল্ড রাইফেলের যে পুরো কেসটা সেটা মিলিটারি থেকে অনেকটা বেশি হচ্ছে রিলিজিয়াস সেন্টিমেন্টসগুলো তাদের নষ্ট হয়ে যাচ্ছিল। তো এই কারণের জন্য এবার কুইন্স প্রোক্লেমেশনে বলা হলো যে ইন্ডিয়াতে যাবতীয় যে রিলিজিয়ন বা রিলিজিয়াস বিলিফ আছে তার সাথে কিচ্ছু যায় আসে না ব্রিটিশের। সো ব্রিটিশ আর নট গোয়িং টু পে এনি কাইন্ড অফ অ্যাটেনশন অর ইন্টারফেয়ার ইনটু দ্য রিলিজিয়াস ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস অফ ইন্ডিয়ান পিপল। এরপরে হচ্ছে একটা গভর্নর জেনারেলস অফিস ওয়াজ রিপ্লেসড বাই ভাইসরয়, যেটা আমি একটু আগে বললাম। আর এছাড়াও হচ্ছে দ্য রাইটস অফ ইন্ডিয়ান রুলার্স ওয়্যার রেকগনাইজড। তো আগে যে প্রপার্টি রাইটসগুলো ছিল সেগুলো সব আবার ফেরত দিয়ে দেওয়া হলো। ইনফ্যাক্ট ডক্ট্রিন অফ ল্যাপস অ্যাবলিশ করে দেওয়া হলো। সো এখন কি না, এখন আবার হচ্ছে ইন্ডিয়ান রুলার্সরা যারা যারা বাকি ছিল তারা হচ্ছে আবার সানসদেরকে অ্যাডপ্ট করতে পারবে, এবং তারাই হচ্ছে লিগাল হেয়ার্স টু দ্য থ্রোন হবে। সো ওই অ্যাবলিশন অফ ডক্ট্রিন অফ ল্যাপস করলেন। অ্যান্ড ফাইনালি যেটা খুব দরকার ছিল সেটা হচ্ছে ব্রিটিশ অফিসার আর ইন্ডিয়ান সোলজার্সদের যে একটা রেশিও ছিল সেটাকে উনি বাড়ালেন। তো আগে ধরো যদি ইন্ডিয়ান সিপাহিজ 10টা থাকতো, সেখানে হয়তো 4টে ব্রিটিশ অফিসার থাকতো, এখন সেটাকে ডাবল করে দেওয়া হলো। সো এখন যদি 10টা ইন্ডিয়ান সিপাহিজ থাকে সেখানে হয়তো 6টা কি 8টা হয়তো ব্রিটিশ অফিসার্সরা থাকবে। সো দ্য রেশিও গট ইনক্রিজড। আর এছাড়াও কি হলো না, ইট ওয়াজ অ্যারেঞ্জ টু এন্ড দ্য ডমিনেন্স অফ বেঙ্গল আর্মি। বেঙ্গল আর্মিতে কারা ছিল বলো তো, মেজরলি হচ্ছে আওয়াধের সোলজার্সরা ছিল, এবং আওয়াধের সোলজার্সরাই কিন্তু একটা খুব প্রমিনেন্ট ফেস ছিল ইন দ্য সিপাহি মিউটিনি। তো সেই কারণের জন্য এই বেঙ্গল রেজিমেন্টে স্পেশালি যাতে এই সোলজার্স ফ্রম আওয়াধ তাদের যাতে ডমিনেন্সটাকে কম করা যেতে পারে বা শেষ করা যেতে পারে, এই কারণের জন্য এই রেশিওটাকে ইনক্রিজ করা হলো। ইন্ডিয়ান সোলজার্স আর ব্রিটিশ অফিসারদের হচ্ছে রেশিওটাকে আরও বেশি বাড়ানো হলো। সো দিস ওয়্যার দ্য মেজর চেঞ্জেস। অ্যান্ড লাস্টলি যেটা আমাদেরকে এই চ্যাপ্টার থেকে পড়তে হয় সেটা হচ্ছে দ্য নেচার অফ দ্য রিভোল্ট। দেখো, যদি আমরা রিভোল্টটা কি ছিল, কেন ছিল, কী রকম ছিল, যদি আমরা কোয়েশ্চেন করি, কেউ বলবে যে এটা তো একটা খুব লোকালাইজড আনঅর্গানাইজড একটা ফেল্ড রিভোল্ট ছিল। তো আমরা খালি এটা সিপাহি মিউটিনিই বলতে পারি। সিপাহিজরাও হচ্ছে আসল ফেস ছিল, তারাই স্টার্ট করলো, তারাই পুরো জিনিসটাকে আগিয়ে নিয়ে গেল, তারা সিপাহি মিউটিনিই বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে না, যেহেতু এই সময় থেকে আমাদের এই কনসেপ্টটা বিল্ড হলো যে এই পুরো দেশটা আমাদের, এবং ন্যাশনালিজমের যে কনসেপ্টটা সেটাও কিন্তু বিল্ড হচ্ছে, তো আমরা বলতেই পারি যে এইটা ছিল আমাদের ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমরা ইন্ডিপেন্ডেন্স চাইছিলাম বলেই ফ্রম দ্য ব্রিটিশার্স এই আমরা যুদ্ধটা লড়েছিলাম, এবং এটা তো হচ্ছে সিরিজ অফ ব্যাটেল ছিল, তো এটাকে আমরা ওয়ার বলতেই পারি। তো কিছু কিছু হিস্টোরিয়ানসরা আসে যারা এটাই মানে যে এটা হচ্ছে একটা জাস্ট একটা সিপাহি মিউটিনি হয়, আর কেউ কেউ আবার এরকম আছে যারা বলে যে না, দিস ওয়াজ আ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তো তোমাদের অনেক সময় এইখান থেকে কোয়েশ্চেন আসে যে অ্যাকর্ডিং টু সো অ্যান্ড সো দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ হোয়াট,
or according to which of the following historians the revolt of 1857 was, কথাই বলছি ধরে না, was just a সিপাহি mutiny, এবং তারপর তোমাদেরকে 4টে অপশন দিয়ে দেওয়া হয়। তো এই কারণের জন্য এই জায়গাটা একটুখানি ভালো করে মাথায় রাখতে হবে। তো প্রমিনেন্ট হিস্টোরিয়ানস যেরকম ধরো শায়দ আহমদ খান, মুন্সি জীবনলাল, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, জন লরেন্স, জন সিলি এবং ভেরি ইম্পর্টেন্ট আর.সি. মজুমদার, এরা সবসময় বলে যে দিস ওয়াজ জাস্ট আ সিপাহি মিউটিনি, বিকজ সিপয়েসরাই হচ্ছে 80% অফ দ্য মিউটিনি ক্যারি ফরওয়ার্ড করছিল, সিপয়েসরাই হচ্ছে মেজর ফেস ছিল, তারা স্টার্ট করলো, তারাও এন্ড করলো। তো ইট ওয়াজ অল আ সিপাহি ইস্যু, সিপয়েসদেরই একটা ইভেন্ট ছিল, নট মোর দ্যান দ্যাট, বিকজ সত্যি কথা যে সাদার্ন ইন্ডিয়াতে তো যাইনি। ইনফ্যাক্ট অনেক ট্রেডার্স, মার্চেন্টস, জমিনদার্স এরাও পার্টিসিপেট করেনি। তো ইট ওয়াজ জাস্ট ইন আ লোকালাইজড ম্যানার। তো এটা সিপাহি মিউটিনি খালি আমরা বলতেই পারি। কিন্তু এদেরকে আবার কাউন্টার করে আরেকটা দল আছে বা আরেকটা গ্রুপ অফ হিস্টোরিয়ানস আছে যারা বলে যে না, দিস ওয়াজ মোর দ্যান দ্যাট, দিস ওয়াজ দ্য ফার্স্ট সাইন যেখানে আমরা দেখছি যে সবাই এক হয়ে দে আর ফাইটিং অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ। বিকজ ওই যে সে আগে আমি বলেছিলাম যে দেয়ার ওয়াজ অলওয়েজ আ মিথ, একটা খুব ভুল ধারণা ছিল যে ব্রিটিশকে হারানোই যায় না। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন সবাই একসাথে আসছে, এবং শুধু আসছে না, দে আর ট্রাইং টু ডিফিট দ্য ব্রিটিশ। তো বেঞ্জামিন ডিসরেলি, কার্ল মার্কস, ভি.ডি. সাভারকর, কে.এম. পানিকর, তারাচাঁদ, ঈশ্বরী প্রসাদ, এরা হচ্ছে কিছু কিছু হিস্টোরিয়ানস যারা কি বলছে না না, দিস ইজ আ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, দিস ইজ জাস্ট নট আ ব্যাটেল, এটা খালি একটা মিউটিনি হতে পারে না, মিউটিনি ইজ অলমোস্ট লাইক আ প্রোটেস্ট, এটা তো খালি প্রোটেস্ট ছিল না, এটা একটা, ইট ওয়াজ মোর দ্যান দ্যাট, and thus it becomes a war of independence. তো এইভাবে আমরা দেখি যে এখনো পর্যন্ত there is a lot of discussion and debate যে এটাকে আমরা কি বলবো কি বলবো না। অনেক জায়গায় এটাকেই মানা হয় it was a war of independence, first war of independence, আবার অনেকে বলে যে it was just a সিপাহি mutiny. But whatever it is, definitely revolt of 1857 is an important part of modern India. It was the start of nationalism, যখন ন্যাশনালিজমের এই কনসেপ্টটা আমরা বুঝতে পারছি, এবং তাই জন্যে আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশনে এই 1857টাও খুব দরকার। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য রিভোল্ট অফ 1857। যদি ভিডিওটা হেল্পফুল হয় প্লিজ ডু লাইক, শেয়ার করো যাতে আরও তোমাদের মতন স্টুডেন্টরা এখান থেকে বেনিফিটেড হয়। যদি কিছু কোয়েশ্চেন থাকে, ইমপ্রুভমেন্টের সাজেশন থাকে, প্লিজ কমেন্টে লিখো যাতে আমরা আরও বেটার কাজ করতে পারি। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড all the very best for your preparations.